বগুড়ার রাজনীতিতেও নাকি এই যে তারেক রহমানের কাছে থাকার কারণে আপনি সেই শক্তিটাকে ব্যবহার করে বগুড়ার পুরো রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছেন। সম্পূর্ণ মিথ্যা একটা তথ্য। স্থানীয় সরকার নির্বাচনে কি ইঞ্জিনিয়ারিং করবেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একদম কঠোরভাবে নির্দেশনা আছে যে আগামীতে যত নির্বাচন হবে, কোনো নির্বাচন সরকার এবং প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। রাজনৈতিক প্রভাব আসলে মুক্ত করা সম্ভব হলো না, আপনাদের কাছে কি মনে হয় এই সকলকে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়ার কারণে? সাধারণ মানুষ যাদের চেনেন তাদের তো দলীয় পরিচয় থাকবেই। রাজনীতি করলে তো দলের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। স্বাগত জানাই চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখিতে। আমি আছি হাবিব রহমান। আজকের এই মুখোমুখি অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। আপনাকে স্বাগত জানাই এবং ঈদের শুভেচ্ছা। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকেও ধন্যবাদ। আপনার চ্যানেল ওয়ানের মাধ্যমে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে আমিও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রথমবারের মতো আপনি প্রতিমন্ত্রী হলেন, কেমন যাচ্ছে এক মাসের এই সময়টা? মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে ওনার ইচ্ছায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়া থেকে 40 বছর পর আমাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। এটা নিশ্চয়ই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমাদের দায়িত্ব পালনের প্রায় 1 মাস হয়ে গেল। আপনারা ইতিমধ্যে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর চলাফেরা, আমাদের মন্ত্রী পরিষদের বিভিন্ন সিদ্ধান্ত, আমাদের অফিসের টাইমিং, কাজের গতি, অনেক প্রেসারে আছি, তবে কাজ করছি, এনজয়ও করছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনাদের নির্বাচনে ইশতেহারে বেশ কয়েকটা জিনিস ছিল, সেটি হল ফ্যামিলি কার্ড, খাল খনন। মূলত এই বিষয়গুলোতে আমরা যেটি জানি যে এলাকা ভিত্তিক যে রাজনৈতিক প্রভাব, সেখানে অনিয়মের একটি বড় বিষয় থাকে। সেই জায়গাটিকে আপনারা কিভাবে মোকাবেলা করবেন, নাকি অনিয়মের যে পুনরাবৃত্তি সেই জায়গাটা আবার আমরা দেখতে পাবো বা জাতি সেটি দেখতে পাবে? আপনারা জানেন যে বিএনপি সহ সমমনা দলগুলি আমরা জাতির সামনে টোটাল 31 দফার একটি কর্মসূচি দিয়েছিলাম। ওটা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সেখান থেকে আরো জোরালোভাবে জনবান্ধব কিছু কর্মসূচি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের সময় আমরা ঘোষণা করেছি। সেটা হচ্ছে যে একদম নারীর ক্ষমতায়নের জন্য, প্রত্যেকটি পরিবারে গৃহকর্ত্রীদের জন্য বা নারী প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড, একদম প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড, বাংলাদেশের কৃষি, মৎস্য খাত এবং পানি প্রবাহকে ঠিক রাখবার জন্য 20,000 কিলোমিটার নদী খাল পুনঃখনন এবং খনন, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, বহুমুখী যেটা আর কি, পদ্মা নদীতে নতুন ব্যারেজ নির্মাণের প্রকল্প। আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই দেখেছেন উনি প্রথম দিন ক্যাবিনেটের মিটিং এর পরেই প্রত্যেকটা বিষয়ের উপর আমাদেরকে আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনাটা এরকম ছিল, এই সমস্ত সুবিধাগুলি বিতরণের সময় বিগত সরকারের সময় ব্যাপক অনিয়মের কথা আমরা শুনেছি, দলীয়করণের কথা শুনেছি। এই বিষয়গুলোতে বর্তমান সময় যাতে অনিয়ম এবং দলীয়করণ না হয়, এই জন্য এই কাজগুলো আমরা করাচ্ছি সরাসরি সরকারি কর্মকর্তাদের মাধ্যমে। এবং আমরা উপজেলা লেভেলে এবং জেলা লেভেলে যে জাতীয়ভাবে যে কমিটি আমরা করে দিয়েছি, সেই কমিটিতে আমরা কোনো পলিটিক্যাল লোকজন বা রাজনৈতিক দলকে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগই আমরা রাখিনি। ফ্যামিলি কার্ডের কথায় যদি আসি, এটা আলটিমেটলি ভবিষ্যতে পক্ষপাতিত্ব বা দলীয়করণ হওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ এই কার্ডটি দেবো আমরা ইউনিভার্সাল, 4 কোটি পরিবারই পর্যায়ক্রমে এই কার্ডটি পাবে। তবে আমরা প্রথম যেটা শুরু করেছি দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে, মাননীয় প্রধানমন্ত্রী তো বিগত 10 তারিখে এটা পাইলট প্রোগ্রাম হিসেবে উদ্বোধন করেছে। আপনারা জানেন যে ঢাকার 17 আসনে আগামী বছর গিয়ে আমরা 50 লক্ষ পরিবারকে টার্গেট করব। এই টার্গেটিং পরিবারের মধ্যে থাকবে প্রথমে একদম হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবার। এই পরিবারগুলোকে আমরা শেষ করে পর্যায়ক্রমে আপনার পরিবার এবং আমার পরিবারেরও নারী প্রধান, তিনিও এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। কৃষক কার্ডের ক্ষেত্রেও একই বিষয়। বাংলাদেশে ভূমিহীন, প্রান্তিক এবং মাঝারি কৃষকের পরিমাণ 2 কোটির কাছাকাছি। কৃষকের যে মাঠ পর্যায়ে যে তথ্য সংগ্রহ করা হচ্ছে, একদম সরকারি লোকজনই তথ্য সংগ্রহ করছেন। কৃষি বিভাগের একদম ব্লক সুপারভাইজার আগে বলা হতো, এখন ওনাদের পদবি উপসহকারী কৃষি কর্মকর্তা হয়েছে। তাদের সঙ্গে অন্য কর্মকর্তাদের দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ওই কৃষকের জমির পরিমাণ কি, ওই কৃষক আর কি কি কাজ করেন, পরিবারে কারা কারা থাকেন, ব্যাপক তথ্য যা যা প্রয়োজন সবকিছু তথ্য সংগ্রহ করে আমরা করছি। এবং এই কার্ডটি একদম
কৃষকরাই পাবেন, এবং এটা আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকে। আগামী 14 এপ্রিল পয়লা বৈশাখ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইচ্ছা পোষণ করেছেন, টাঙ্গাইল সদরে উনি এটা উদ্বোধন করবেন। যে এই সুবিধাগুলো কিন্তু এর আগে যেটি আমরা বলি স্বৈরাচার সরকার যাই বলি, তাদের সময় আমরা যেটি দেখেছি যে এলাকার যে দলীয় রাজনীতি, তৃণমূলের যে রাজনৈতিক নেতারা আছে প্রভাব খাটাতে চায়, সেটা কিভাবে? দেখুন, এখানে রাজনৈতিক প্রভাব খাটাতে চাইলেও খাটাতে পারবে না। কারণ হচ্ছে যে বিগত সরকারের সময় প্রয়োজন আছে আমার 1 লক্ষ, আমি দিয়েছি 20,000, তাহলে আরো চাহিদা ছিল 80,000। তাহলে সেখানে তো দলীয় লোকজনের একটা প্রভাবের ব্যাপার থাকবে, তদবিরের ব্যাপার থাকবে, কে পাবেন আর কে পাবেন না। আমরা যেহেতু সবাইকে দেব, এবং আমরা ঘোষণাও দিয়েছি যে দয়া করে কেউ তদবির করবেন না, কাউকে উপঢৌকন দেবেন না, বা এই সুবিধা নেওয়ার জন্য কাউকে ঘুষ বা দুর্নীতির আশ্রয় নেবেন না। সমস্ত পরিবারে যেহেতু কার্ডটা পাবেন, এখানে তো দলীয়করণের কোনো সুযোগে নাই। আওয়ামী লীগের লোকজন এই কার্ড পাবেন, জামাতের পরিবারও পাবেন, অন্যান্য রাজনৈতিক দলের পরিবারও পাবেন। তাহলে এখানে তো তদবিরের তো কোনো প্রয়োজন হচ্ছে না। বাংলাদেশের যারা নাগরিক 4 কোটি পরিবারই তো এই কার্ড পাবেন। বাংলাদেশের যে সমস্ত একদম প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক, 2 কোটি সামথিং, 2 কোটি কৃষকই তো আমাদের কার্ডের আওতায় আসছে। ইমাম মসজিদদের বেতন, মসজিদের যে সম্মানী ভাতা, মন্দিরের যে ভাতা, এটা আমাদের কাছে টোটাল তথ্য আছে। মসজিদের সংখ্যা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষর কিছু বেশি। মন্দির, প্যাগোডা, গির্জা, এ সমস্ত সংখ্যা প্রায় 50,000-এর কাছাকাছি। তা আমরা তো পর্যায়ক্রমে 4 বছরে সবাইকে এই সুবিধার আওতায় আনবো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সরকার মনে করে যে এখানে দলীয়করণ বা তদবিরের কোনো সুযোগ থাকবে না। তারপরেও যেহেতু শুরুর দিকে সবাই পাবে না, এই জন্য এই কাজটা একদম নিরপেক্ষভাবে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে আমরা করাবো। কোনো কমিটিতে বা যারা সেবা পাবেন তাদের নির্বাচন করার ক্ষেত্রে এখানে দলীয় লোকজনের কোনো প্রভাব বা তাদের কোনো সম্পৃক্ত থাকবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হলো যে তো আমরা যেটি দেখলাম যে আপনাদের এর মধ্যে বেশ কয়েকটি সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ প্রতিনিধি প্রশাসক বসানো হয়েছে, এবং সেগুলো আমরা যেটি দেখছি যে সবাই রাজনৈতিকভাবে যুক্ত। এই যে রাজনৈতিকভাবে যুক্ত মানুষদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো, সেখানে কি আসলে প্রশাসন দলীয় মুক্ত হতে পারলো? আগস্ট আন্দোলনের পরে, স্বৈরাচারের পতনের পরে শ্রদ্ধেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আসেন, সেই সরকার এসে কয়েকটি অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকারের সমস্ত নির্বাচিত, ওটা নির্বাচিত আমরা ঠিক ধরবো না, যেহেতু বিভিন্নভাবে তারা নির্বাচিত হয়েছে, এই প্রতিষ্ঠানগুলির যারা প্রতিনিধি ছিলেন তাদের বাতিল করে দিয়েছেন অধ্যাদেশ জারি করে। এবং সেই সময় এই জায়গাগুলোতে সরকারি চাকরিজীবীদের প্রশাসক হিসেবে বসানো হয়েছিল। যেমন আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যারা, তারাই বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন। তারা সচিবালয়ে কাজ করতেন, সপ্তাহে 1-2 দিন সিটি কর্পোরেশনে গিয়ে বসতেন। ফলে নাগরিক সুবিধা যেটা, এই একটা জনবহুল ঢাকা নগরীকে মানুষের যে পরিমাণ সেবা দেওয়ার কথা, সেটা আমরা মনে করেছি সরকারি কর্মকর্তাদের মাধ্যমে আমরা যা চাচ্ছি বা নাগরিক যে সেবাটা চাচ্ছে সেটা সম্ভব না। এই কারণে আমরা সিটি কর্পোরেশনগুলোতে দীর্ঘদিনভাবে যারা জনপ্রতিনিধি ছিলেন, রাজনৈতিকভাবে অভিজ্ঞ, প্রজ্ঞা, সাধারণ মানুষ যাদের চেনেন, তাদের তো দলীয় পরিচয় থাকবেই। রাজনীতি করলে তো দলের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। আমরা নির্বাচনের আগ পর্যন্ত তাদেরকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছি। আপনি যে প্রশ্নটা করেছেন যে তারা ভবিষ্যতে নির্বাচন করবে কিনা, এটা নির্বাচনের তফসিল ঘোষণা হলে সেটা রাজনৈতিক দল হিসাবে আমাদের কৌশল নির্ধারণ হবে যে তাদেরকে দিয়ে আমরা নির্বাচন করাবো, না আমরা আরো কোনো যোগ্য প্রার্থী আছে তারা সেখানে আসবে, এটা দল ঠিক করবে। যে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ জারি করেছেন, সেই অধ্যাদেশে আরেকটি বিষয় ওনারা বাতিল করেছেন, সেটা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন যেমন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এই যে 5টি স্তর, এই 5টি স্তরের নির্বাচনগুলি জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক, ধানের শীষ, এই ধরনের প্রতীক দিয়ে নির্বাচন করেছে বিগত স্বৈরাচার সরকার। অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশের মাধ্যমে এটা বাতিল করে দিয়েছেন যে দলীয় প্রতীকে নির্বাচন হবে না, সাধারণ প্রতীকে নির্বাচন হবে। আপনারা জানেন যে প্রথম পার্লামেন্টের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের যে 133টি অধ্যাদেশ, এর মধ্যে আমাদের এই অধ্যাদেশগুলি রয়েছে। এটা মাননীয় আইনমন্ত্রী উপস্থাপন করেছে, যেগুলো আগামী 1 মাসের মধ্যে বর্তমান আমাদের
সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার কোনগুলি পাস করবেন আর কোনগুলি করবেন না বা সংসদে নিয়ে আসবেন, এটা একটা বিশেষ কমিটি করা হয়েছে সর্বসম্মতিক্রমে, যেখানে বিরোধী দল এবং সরকারি দলের সম্মতি আছে। এই বিশেষ কমিটিকে এগুলো দেওয়া হয়েছে সংসদের মাধ্যমে, তারা যাচাই বাছাই করছেন এবং এই অধ্যাদেশগুলি আইনে যখন রূপান্তরিত হবে এরপরে আমরা নির্বাচনে চলে যাব। যখন সিদ্ধান্ত হবে যে না, দলীয় প্রতীকে না সাধারণ প্রতীকে এখন স্থানীয় সরকারের নির্বাচনগুলো হবে, এই সিদ্ধান্ত আসার সাথে সাথেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই নির্বাচনগুলোর জন্য একটা বড় বাজেট লাগবে। তো ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জেলা পরিষদের নির্বাচন, একটা বড় বাজেট লাগবে না? অনেক টাকার প্রয়োজন, কম বেশি প্রায় 1.5 থেকে 2,000 টাকা লাগবে, 2,000 কোটি টাকা লাগবে সমস্ত নির্বাচন সম্পন্ন করতে। সবকিছু মিলে আমরা হিসাব করে মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী আমার শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আমরা দেব, আইন পাস হলে আমরা পদক্ষেপ নেব ইনশাল্লাহ। জুলাই আগস্ট হয়েছে আসলে সামগ্রিকভাবে সবাইকে নিয়ে কাজ করার জন্য। সেই জায়গাটাই কি মনে হচ্ছে না যে মানুষের যে অধিকার কিংবা রাজনৈতিক প্রভাব আসলে মুক্ত করা সম্ভব হলো না? আপনাদের কাছে কি মনে হয় এই সকলকে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়ার কারণে? রাজনৈতিক দল ছাড়া তো আসলে ক্ষমতা পরিবর্তনের কোনো সুযোগ নাই। যদি আমরা গণতন্ত্রের সংজ্ঞাই ধরি, রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা মনে করি যে তাদের দায়বদ্ধতা জনগণের কাছে বেশি এবং তারা এই বিষয়গুলো বেশি বোঝেন যে কোন জায়গায় উন্নয়নটা করতে হবে, কোন জায়গায় মানুষের সেবা করতে হবে, এবং তাদের দীর্ঘদিন যাবৎ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোতে তাদের রাজনৈতিক করার কারণে তারা মানুষের সাথে সম্পৃক্ত আছেন এবং এলাকার সমস্যাগুলো তারা জানেন এবং তাদের কাছে চিহ্নিত করা আছে। এই কারণে আমরা তাদেরকে দিয়েছি যে তারা এটা বুঝবেন, একটু সময় দেন। আর রাজনৈতিক প্রভাব মুক্ত করবার সুযোগ নাই এই কারণেই, যেহেতু সাধারণ মানুষ একটি রাজনৈতিক দলকে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে, তাহলে সর্ব জায়গায় তো আমরা যেখানে জনপ্রতিনিধিদের কাজ করবার সুযোগ আছে মানুষের ভোটে, সেই জায়গাগুলোতে তো আমাদের মানুষকে তৈরি করতে হবে। অতএব রাজনৈতিক দল থেকেই তো আমরা দিব, এটা তো স্বাভাবিক। নিরপেক্ষ লোককে দেবার অভিজ্ঞতা খুব একটা ভালো আছে বলে আমি মনে করি না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্বর্তীকালীন সরকার এক ভদ্রলোক, এজাজ নামে একজন ভদ্রলোককে প্রশাসক নিয়োগ করেছিল। উনি প্রশাসনেরও ছিলেন না, রাজনৈতিক দলেরও ছিলেন না, নিরপেক্ষ বলে অনেকে ধারণা করি। তার ব্যাপারে তো আপনাদের অভিজ্ঞতা কতটুকু ভালো আছে আমার ধারণা নাই, আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে চাই না। তবে আমার মনে হয় যে তার চাইতে আমরা যাদেরকে দিয়েছি একটু সময় দেন, তারা অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ। এটি একটি বিষয় এখন আলোচনা উঠছে যে সামনে যদি এই স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়, বিশেষ করে সিটি কর্পোরেশন, উপজেলা যেটি বলা হয়, সেই জায়গায় বর্তমান যারা ক্ষমতায় রয়েছে বিএনপি, তাদের হেরে যাওয়ার অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ক্ষমতায় এখন আছেন তাদের হেরে যাওয়ার সম্ভাবনা থেকে উতরে আসার কারণে কি এভাবে নিয়োগ দেওয়া হয়েছে? রাজনীতিতে বা ভোটে হেরে যাওয়া বা পরাজিত হওয়ার ব্যাপারে তো 12 নির্বাচনের আগেই, 12 ফেব্রুয়ারির আগে তো সবাই কনফার্ম ছিল যে বিএনপি নির্বাচনে হেরে যাচ্ছে, অন্য একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসছেন, এবং সেই কারণে তো অনেক গুপ্তরা প্রকাশ্যে এসেছিল যে বিএনপি তো হেরে যাচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে দেশের জনগণ তো ব্যাপক ভোটে এবং সংখ্যাগরিষ্ঠতা আসন দিয়ে বিএনপিকে তো জয়লাভ করিয়েছে, জিতিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে আসলে বোঝা যাবে যে আমরা হেরে যাব কি জিতব। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির যে ম্যান্ডেট রাজনৈতিকভাবে বা ভোটের মাঠে, সাধারণ মানুষ বা দুই একজন আপনারা যদি মনে করেন যে হেরে যাচ্ছে, আমি এর সাথে একমত এই কারণেই হব না। কারণ বিএনপি থেকে যারা নির্বাচন করবেন এই স্থানীয় সরকারের এই জায়গাগুলোতে, তারা কিন্তু দীর্ঘদিন এই জায়গাগুলোতেই কাজ করে সাধারণ মানুষকে নিয়ে, এবং তারা অনেকেই সাবেক জনপ্রতিনিধি ছিলেন। আন্দোলন, লড়াই, সংগ্রাম এবং বিগত সংসদ নির্বাচনেও তারা আমাদের সঙ্গে কাজ করেছেন এবং বিএনপি বিভিন্ন প্রার্থীর সঙ্গে কাজ করেছেন। অতএব তাদের অনেক অভিজ্ঞতা আছে। আপনার সাথে আমি একমত না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. এবার একটু আপনার মন্ত্রণালয় নিয়ে কথা বলি। আপনার মন্ত্রণালয় আসলে যতগুলো মন্ত্রণালয় রয়েছে সবচেয়ে বড় একটি মন্ত্রণালয়। সিটি কর্পোরেশন, উপজেলা কিংবা পৌরসভায় তারা একই প্রকল্প একই নামে বের করে। এই যে প্রকল্পগুলো এভাবে শেষ না করেও দেখা যায় যে টাকা তুলে নেওয়ার একটি অভিযোগ রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই জায়গাটিতে। দেখুন, পুরনো বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি কথা বলবো না। আগে এগুলি হয়েছে বলেই তো ওই সরকারের পতন হয়েছে। সাধারণ মানুষ তাদেরকে নিক্ষিপ্ত করেছে। সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে যেহেতু আমরা ক্ষমতায় আছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে শুরু করেছেন, আর আমার সৌভাগ্য
যে একজন সজ্জন, বিজ্ঞ এবং একজন সৎ মানুষ আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি পেয়েছি। তার বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছেন এবং আমরা দুইজনই কিন্তু স্থানীয় সরকারে কাজ করেছি। আমার মাননীয় মন্ত্রী কিন্তু ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আমি নিজেও উপজেলা চেয়ারম্যান ছিলাম। অতএব এই জায়গাগুলোতে কি হয় আমাদের দুইজনেরই অভিজ্ঞতা রয়েছে। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছি। একই প্রকল্প যাতে 2 বার 3 বার করে না হয় এ ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া আছে। এর আগে স্বৈরাচার সরকারের সাথে যারা কাজ করেছে, বড় বড় কোম্পানিগুলো টেন্ডার যারা নিয়েছেন, তাদেরকে যদি বাদ দেওয়া হয় সেই জায়গায় কি আসলে স্বচ্ছতা থাকবে? পিপিআর অনুযায়ী বর্তমান টেন্ডারের যে নিয়মটা রয়েছে, এই নিয়মের মধ্যে আমার মনে হয় যে ওইরকম দলীয় ট্যাগ দিয়ে কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। টেন্ডার যে মেথড বা টেন্ডারের যে নিয়ম, এই নিয়মের মধ্যে যে ঠিকাদারি প্রতিষ্ঠান, যোগ্যতা সম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান যারা আসবেন, তাদেরকেই প্রকল্প পরিচালক বা নির্বাহী প্রকৌশলী যারা রয়েছেন বা টেন্ডার গ্রহণকারী কর্তৃপক্ষ যারা রয়েছেন আমাদের মন্ত্রণালয়ে, তাদেরকেই সুযোগ দেবে যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠানকে। ফুটপাত দখল, ফুটপাতের উপরে মার্কেট করা, বেশ কিছু খালও রয়েছে যে খালগুলো আপনাদের অধীনে, নদীর আশেপাশে দখল, এই যে দখলদারিত্ব এবং এই দখলদারিত্বগুলো রাজনৈতিক প্রভাবেই কিন্তু হয়ে থাকে, আমরা এর আগেও যেগুলো দেখেছি। সেই জায়গা থেকে আপনার মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে? আমরা কাজ শুরু করেছি এবং আপনি যে বিষয়গুলো নোটিশ করলেন, ঠিক একই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয়ের সচিব, আমি এবং প্রশাসকদের নিয়ে, ট্রাফিক পুলিশদের নিয়ে, ওয়াসাকে নিয়ে, মানে সংশ্লিষ্ট যারা রয়েছেন এই বিষয়গুলোর সাথে সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আলাদাভাবে বসেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা কাজ শুরু করেছি, আমাদেরকে একটু সময় দিতে হবে ইনশাল্লাহ। আপনি বিআরটিসি ও বিসিকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে আপনি এই যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে যখন নির্বাচনে দাঁড়িয়েছেন, সেই সময় হলফনামায় সম্ভবত এই বিষয়টি আপনি উল্লেখ করেননি। বিআরটিসির পরিচালনা পরিষদের সদস্য এবং বিসিকের পরিচালনা সদস্য, এই দুটি হচ্ছে বহি সদস্য ব্যবসায়ী হিসাবে। এটা সরকারি কোনো পোস্ট না বা লাভজনক কোনো পদ না। এখানে কোনো বেতন ভাতা, গাড়ি বাড়ি বা অন্য কোনো সুবিধা নেওয়ার কোনো সুযোগ নাই। মাসে যখন বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিংয়ে বহি সদস্যদেরকে আমন্ত্রণ জানালে ব্যবসায়ী হিসাবে সেখানে প্রতিনিধিত্ব করা হয়। এটা প্রথমত আইনগত কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত হলফনামায় উল্লেখ করবার যে বিষয়টি আছে, নির্বাচন কমিশন থেকে হলফনামায় আমাকে কি কি দিতে হবে সেই বিষয়টা আমাকে নির্দেশনা দেওয়া ছিল। আমরা ঠিক তার মধ্যেই ছিলাম। আমাকে কিন্তু বলা হয়নি যে আপনি এর বাহিরে আর কি কি আপনাকে দিতে হবে। যদি বলা থাকতো যে আপনি কোনো পরিচালনা পরিষদের সদস্য আছেন কিনা, যদি বলতো আমি দিয়ে দিতাম। স্কুল কমিটি এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনার নামে একটি অভিযোগ ছিল এবং সেই বিষয়ে মামলা, হুমকির একটা বিষয় ছিল। সেই জায়গাটা যদি একটু ক্লারিফিকেশন করেন। আমি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালন করেছি সেখানে কোনো শিক্ষক নিয়োগই হয়নি। কারণ শিক্ষক নিয়োগ এখন পুরোপুরি বন্ধ, কোনো শিক্ষক নিয়োগ এখন হয়নি। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত, আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রতিপক্ষ আছে, আমাদের বিরুদ্ধে অনেক সময় অসত্য মিথ্যা অভিযোগ আসবে। সাধারণ মানুষ দেখছে, সাধারণ মানুষ সব জানে এবং সাধারণ মানুষ ভালো জানে বলেই তো বিগত নির্বাচনে প্রায় 1.5 লক্ষর অধিক ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি যদি সাধারণ মানুষের কাছে খারাপ হইতাম, দুর্নীতিবাজ হইতাম, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় যদি অনিয়ম করতাম, তাহলে শিখগঞ্জের মানুষ এই 1.5 লক্ষর অধিক ভোট দিয়ে আমাকে তো নির্বাচিত করতো না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব কাছের মানুষ। সেক্ষেত্রে যেটি বলা হয় যে বগুড়ার রাজনীতিতেও নাকি এই যে তারেক রহমানের কাছে থাকার কারণে আপনি সেই শক্তিটাকে ব্যবহার করে বগুড়ার পুরো রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছেন। এই অভিযোগটা কি সত্য না? সম্পূর্ণ মিথ্যা একটা তথ্য। আমি এটা এইভাবে বলবো, আমাদের হয়তো সুবিধা একটু বেশি, যেহেতু বাড়ি বগুড়া, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি বগুড়া, আর অনেক আগে থেকে যেহেতু ওনার সাথে আমাদের কাজ করার সুযোগ আছে, সেই কারণে হয়তোবা অনেকে মনে করে যে আমাদের সাথে সম্পর্ক ভালো। এরকম সম্পর্ক অনেকের সাথেই ভালো। আর রাজনীতিবিদ তো স্বাভাবিক কারণে, আমি তো রাজনীতির বাইরে না, আমিও তো একজন রাজনীতি কর্মী। বগুড়ার বিষয়টা আমি যেটুকু বলবো, বগুড়া জেলা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জেলা, এই জেলাতে বড় ধরনের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে প্রদান করেন। আর ছোট যে সিদ্ধান্তগুলো থাকবে, উনি জেলা বিএনপির বর্তমান নির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক মোশাররফ এমপি, তাদেরকে বলেন, তারাই সিদ্ধান্ত নেয়। এর বাইরে গিয়ে আমাদের কোনো প্রভাব খাটানো বা আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। এবার একটু জানতে যে আপনার মন্ত্রণালয়ের সামনের পরিকল্পনা কি? মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে
স্বচ্ছতা মধ্য দিয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব আমরা পালন করব, কাজ চলবে, মনিটরিং হবে। উন্নয়নের ব্যাপারে যদি বলতে চাই, দেশবাসী সহ আপনারা ভালোই জানেন যে বাংলাদেশে একটি অর্থ বছর রয়েছে, জুলাই থেকে জুনে গিয়ে শেষ হয়। আমরা সরকার গঠন করেছি একদম অর্থ বছরের শেষ পর্যায়ে, মার্চ মাস চলছে, এপ্রিল মে জুন আর 3 মাস আছে অর্থ বছরের শেষ সময়। এই সময় পুরোনো উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমাদের কাজ চলমান আছে এবং সেগুলো আমরা দেখভাল করছি। নতুন উন্নয়নের যে পরিকল্পনা আমাদের মন্ত্রণালয়ে, এটির বাজেট নিয়ে আমরা কাজ করছি এবং এই বাজেট অনুমোদন হলে আগামী 26-27 অর্থ বছরে গিয়ে পুরো দমে বা পূর্ণাঙ্গ রূপে আমাদের মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম পরিচালনা হবে ইনশাআল্লাহ। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ কিন্তু জামায়াত ইসলাম করে এসছে নির্বাচনের পর থেকে, এবং সেখানে আপনি কি মনে করেন যে কতটুকু ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? যে নির্বাচনে পরাজিত হলেই বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে যারা ইঞ্জিনিয়ারিং বলবে, অগ্রহণযোগ্য বলবে, আমি তাদেরকে অগণতান্ত্রিক মনা বা ক্ষমতায় যাওয়ার লালসা ছিল, যেতে পারেনি, এই কারণে এই ধরনের মন্তব্য তারা করেছেন বলে আমি মনে করি। ইতিমধ্যেই সুশীল সমাজ, সাংবাদিকরা, সাধারণ মানুষ, ব্যবসায়ীরা এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা নির্বাচনটি পর্যবেক্ষণ করেছেন, এর বাইরেও পৃথিবীর প্রভাবশালী গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান যারা, সংখ্যাগরিষ্ঠতা রাজনৈতিক দলের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা ব্যক্তিগতভাবে পত্র দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার কারণে অভিনন্দন জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের যে কাজগুলি আমরা বাস্তবায়ন শুরু করেছি, ইনশাআল্লাহ বিরোধী দলের এই বক্তব্য মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। স্থানীয় সরকার নির্বাচনে কি ইঞ্জিনিয়ারিং করবেন কিনা? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একদম কঠোরভাবে নির্দেশনা আছে যে আগামীতে যত নির্বাচন হবে, কোনো নির্বাচনে সরকার এবং প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না এবং মানুষের অধিকার, ভোটের অধিকার, যেটা লড়াই আমরা করেছি বিগত সময়ে, যে লড়াইয়ের কারণে আমাদের গুম হয়েছে, হত্যা হয়েছে, খুন হয়েছে, 60 লক্ষ আসামি, দিনের পর দিন আমরা জেল খেটেছি, পালিয়ে থেকেছি, লড়াই তো একটাই ছিল, ভোটের অধিকার। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে কোনো নির্বাচনে ভোটের অধিকারের ব্যাপারে বিএনপি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কোনো হস্তক্ষেপ করবে না ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা দেখছিলেন আমাদের আজকের এই বিশেষ আয়োজন চ্যানেল ওয়ানের মুখোমুখি অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি। আবারও নতুনভাবে নতুন কাউকে নিয়ে, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রীকে নিয়ে বা বিশেষ কোনো ব্যক্তিত্বদেরকে নিয়ে আবারও যুক্ত হবে এই অনুষ্ঠানে। আজকে এ পর্যন্তই।